নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের হক টক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নিবিড় সম্পর্ক সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। আপনারা জানেন বিগত 18 মাস ধরে বাংলাদেশে কি একটা অন্ধকার যুগ চলছিল। নিশ্চয়ই খবরের চ্যানেলগুলোতে আপনারা দেখতে পাচ্ছিলেন যে বাংলাদেশে একটা ভয়াবহ অরাজকতার পরিবেশ তৈরি হয়ে উঠেছিল। আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই নিউজ চ্যানেল ফলো করেছেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতেই পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, যেখানে বাংলাদেশের সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার বিগত 18 মাসে কি নোংরা ভয়াবহ একটা পরিবেশ তৈরি করেছিল বাংলাদেশে, যেখানে সাধারণ মানুষের বেঁচে থাকা নাজেহাল হয়ে গেছিল। সাধারণ মানুষ এতটাই বিরক্ত হয়ে গেছিল এই রাজনীতির উপরে যে তারা বাধ্য হয়ে আজকে এই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। চলুন তাহলে আজকে মূল আলোচনায় ফেরা যাক। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বিগত 18 মাসের অন্ধকার যুগ নিয়ে কথা। হ্যাঁ, এই 18 মাসটাকে একটা যুগ বলা যেতে পারে, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা কঠিন থেকে কঠিনতর অন্ধকার যুগ বলা যায়। এরকম হিংস্র মানসিকতা খুব কম দেখা যায় বাংলাদেশের ইতিহাসে, যেখানে নিজেদের মানুষরা নিজেদেরকে কাটছে। একদিকে জামাতি ইসলাম আর একদিকে হচ্ছে এনসিপি। এই দুই সংগঠন পুরো বাংলাদেশের পরিস্থিতিটাই বদলে দিয়েছিল। বাংলাদেশের যে নিজস্ব একটা চিত্র ছিল, সেই চিত্রের সঙ্গে গত 18 মাসের চিত্রের কোনো মিল খুঁজে আপনি পাবেন না। এই মিলটা ফিরিয়ে আনার জন্য ভারত খুব চেষ্টা করে গেছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশে কি হলো তাতে নিয়ে ভারতের কেন এত জ্বালা? হ্যাঁ, ঠিক। আপনি একটা কথা ভাবুন, আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, আপনি কি ভাবছেন যে আপনার ঘরে কি তার আসবে না? নিজের ঘরকে সুরক্ষিত রাখতে গেলে পাশের বাড়ি যদি আগুন লাগে, সেই ঘরে আগুন নেভানোর দায়িত্বটাও কিন্তু আপনার। ঠিক তেমনই আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সেখানকার পরিস্থিতি যদি অস্থির থাকে, তার কিছু এফেক্ট আমাদের দেশে যে পড়বে বা যে কোনো প্রতিবেশী রাষ্ট্রে পড়বে, এটাই স্বাভাবিক। আপনি যদি কিছুদিন আগে ফলো করেন, আমাদের পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যেই এই বাংলাদেশের যে জামাত গোষ্ঠী বা এনসিপি সংগঠন, তারা কিন্তু রীতিমতো ক্যাম্পেইন চালিয়ে গেছিল এবং তারা একটা অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল ভারতবর্ষের বুকে। এটা কিন্তু একটা প্ল্যান মাফিক, যেখানে পাকিস্তানের মতো রাষ্ট্রগুলো তাকে সায় দিয়েছিল। কারণ তারাও চাইছিল যে বাংলাদেশটাকে কোনো রকমে যদি লুটে নিজেদের হাতে ক্ষমতাটাকে নেওয়া যায়, তাহলে ভারতকে তারা দেখে নেবে। এবং এই ভারতকে দেখে নিতে গেলে ভারতকে নিজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, যাতে করে তারা প্রতিবেশী দেশে কি হচ্ছে সেই দিকে আঙুল না দিতে পারে। তাই ইচ্ছাকৃতভাবে তারা বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল। ঠিক যেমনটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কিছুদিন আগে দেখলেন, যেখানে হিন্দু মুসলিমের দাঙ্গাবাদী দেওয়া হয়েছিল এবং শেষে দেখা গেল যারা জড়িত এখানে তারা প্রত্যেকেই বাংলাদেশি। বুঝতে পারছেন খেলাটা কোথায় চলছে? আমি ভাবছি এটা সাধারণ একটা হিন্দু মুসলিমের লড়াই, কিন্তু না, এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল গেম। এটা একটা আন্তর্জাতিক কুচক্রীদের এটা লড়াই। ভারত সরকার সেটা আগেই বুঝতে পেরেছিল যে আমাদের দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে বর্তমানে, এর পিছনে আসলে কারা দায়ী। যে সমস্ত আমাদের গোয়েন্দা দপ্তরগুলো রয়েছে, তারা ঠিক এটা হাল খুঁজে বার করেছিল এবং তারা কিন্তু চুপচাপ বসে থাকেনি। তারাও একটা গেম প্ল্যান সাজাচ্ছিল, যেটা বাংলাদেশের এই জামাত গোষ্ঠী বা এনসিপির বোঝার ক্ষমতার বাইরে। যখন তারা বুঝতে পারলো, তখন তারা গদিচ্যুত। মজার ব্যাপারটা হচ্ছে, যখন বাংলাদেশে এনসিপি এবং জামাত ভেবেই নিয়েছিল তারা যে তারাই ক্ষমতায় আসবে এবং তারা নিজেরা কে প্রধানমন্ত্রী হবে সেটাও তারা ঠিক করে ফেলেছিল, ঠিক সেই সময় ভারতের বিখ্যাত এক ব্রেনির, তার কথা বলছি, বুঝতে পারছেন তো,
হ্যাঁ, ঠিক ধরেছেন, জয়শঙ্কর। জয়শঙ্কর বাবু উড়ে গেলেন আমেরিকায়। কি করতে গেলেন? বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেলেন। কি মনে হচ্ছে তিনি কি শুধু গল্প করতে গেলেন? একদমই না। এটা নিছক সাক্ষাৎকার কিন্তু নয়, এর পিছনেও কিছু গেম প্ল্যানিং রয়েছে। এবং ঠিক সাক্ষাৎকারের পরেই তারেকবাবু দেশে ফিরলেন, এবং দেশে ফেরার পরেই একটা রাজনৈতিক যে পটভূমিকা বা যে পরিবেশ, এটা সম্পূর্ণ পাল্টে গেল। যেটা কিন্তু এনসিপি বা জামাত এরা কিন্তু খুব বেশি গুরুত্ব দেয়নি। তারা ভেবেই নিয়েছিল যে বিদেশ থেকে এসে তিনি কতটুকু হুল ফোটাতে পারবেন, কিন্তু তলে তলে ভারত যে একটা গুটি সাজিয়ে রেখেছে, তাদের যে এত বুদ্ধিমত্তা, যে সমস্ত নেতা বা বুদ্ধিমত্তা, যে সমস্ত ইন্টেলিজেন্স রয়েছে, তারা যে চুপচাপ বসে নেই সেটা কিন্তু তারা বুঝতে পারেনি। ব্যাস 12 তারিখে ভোটের রেজাল্ট বেরোলো, ভোটে উল্টে গেল। এখন বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে এনসিপি এবং জামাতি যে সমস্ত নেতাগুলো ছিল তারা পালিয়ে বেড়াচ্ছে, দেশ ছাড়ার হিড়িক লেগে গেছে। কেন দেশ ছাড়া হিড়িক লেগেছে? তারা তো একদিন বলছিল তারা জনগণের জন্য কাজ করছে, তারা দেশের ভালো চায়, তাহলে আজকে কেন তারা পালাচ্ছে? এই প্রসঙ্গে ছোট্ট টুকরো টুকরো কয়েকটা ঘটনা বলি আপনাদের। আপনারা দেখেছেন বিভিন্ন নেতাদের নাম টিভিতে শুনতে পাচ্ছেন, সার্জিস আলম থেকে আরও অনেক নেতাদের নাম আপনারা শুনছেন, যারা স্টুডেন্ট ছিল এক সময়। আজ থেকে 2 বছর আগেও তারা স্টুডেন্ট ছিল। তাদের বেসিক ইনকাম কিন্তু খুব বেশি কিছু ছিল না, এবং খুব অ্যারিস্টোক্রেট ফ্যামিলি থেকেও তারা বিলং করতো না। কিন্তু বিগত এই 18 মাসের সরকারে আসার পর তাদের এই যে ফুলে ফেঁপে ওঠা, কি করে হলো? মনে হচ্ছে তারা হঠাৎ করে জকের ধন কি স্বপ্নে পেয়ে গেল, নাকি তারাও তলে তলে দেশটাকে লুট করছিল? মজার খেলাটা এখানেই শেষ নয়। এই যে এত লুট করে যাচ্ছে দিনের পর দিন, কতক্ষণ আর ধামাচাপা দিয়ে রাখবে? যেদিন ভোটের রেজাল্টটা বেরোলো, গেম প্ল্যানিং পুরো পাল্টে গেল। এই সমস্ত ক্ষুদে দলগুলো তখন বুঝতে পারলো যে এবার তাদের দেশ ছেড়ে পালানোর সময় উঠেছে। তারা তড়িঘড়ি ভিসা, পাসপোর্ট যা আছে সব কিছু নিয়ে বিদেশের জন্য রেডি। এদিকে গেম প্ল্যানিং তো আগে থেকেই সাজানো রয়েছে ভাই, পালাবেন কোথায়? ভোটের রেজাল্টের সাথে সাথেই সরকার স্ট্রিক্ট হয়ে গেল, প্রশাসন স্ট্রিক্ট হয়ে গেল। কি ব্যাপারে? আর যে সমস্ত জামাতি বা এনসিপি নেতা তারা যেন দেশ ছেড়ে না পালাতে পারে, তাদের আগে আইনের আওতায় নিয়ে এসে তাদের ইনকাম অফ সোর্স জানাতে হবে। তারা যে কার্যকলাপগুলো করেছে এতদিন, তার জন্য তাদের কৈফিয়ত দিতে হবে। যদি তারা দোষী সাব্যস্ত হয়, তাহলে তাদের হয় ফাঁসি নয় কারাদণ্ড। কিন্তু তারা দেশ ছেড়ে পালাতে পারছে না। এখন তো ফাঁদে পড়ে গেছে ইঁদুর, শুধু হাম্বা হাম্বা করে ডেকে যাচ্ছে, কিন্তু গতি নেই। কি করবে? আছে দেশে পড়ে। আসলে অন্ধকার যুগের শেষ হয় যদি সেই দেশের জনগণ সজাগ থাকে। তাই বাংলাদেশের জনগণ এবং তৎসহ আওয়ামী লীগের যারা কর্মী, তারা কিন্তু হাসিনার হাত ছাড়েননি। তারা শেষ বিন্দু পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিজের এলাকাতেও কড়া প্রতিরোধ গড়ে তুলেছিল। আপনার কি মনে হচ্ছে না যে বাংলাদেশে এত বড় একটা নির্বাচন যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনা ভারতে চুপচাপ বসে আছেন? নাকি আওয়ামী লীগের যে যারা ভোটার তারা চুপচাপ হাত গুটিয়ে বসে আছে? ভারত সরকারও কি চুপচাপ একদম দেখছে খেলাটা, ছেড়ে দিল সব? ভুল ভাবছেন। মজা লুটার চেষ্টা করছিল পাকিস্তান এবং আমেরিকা, কিন্তু যখন গেমটা পাল্টে গেল, পাকিস্তানের চাল ধরা পড়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তান হাত গুটিয়ে নিল। এখন বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই যে জামাত গোষ্ঠী বা এনসিপি, এদের মূল বক্তব্য হচ্ছে মৌলবাদী সংগঠনকে আরো দৃঢ় করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন নিজেকে করুন তো,
এই যে পাকিস্তান এবং আফগানিস্তান, এই দুটোই তো একটা ইসলামিক কান্ট্রি। তাহলে পাকিস্তান কি করে আফগানিস্তানে গুলি চালায় বা আফগানিস্তানের জনগণকে মারার ধমকি দেয়? দুটোই তো ইসলামিক কান্ট্রি। এমনকি আরব, সেটা একটা ইসলামিক কান্ট্রি। সেখানে কি করে পাকিস্তান এবং বাংলাদেশিদের অবৈধ বলে ওরা আটকে দেয় বা ওদের অনেক কার্যকলাপ বিধি নিষেধাজ্ঞা রয়েছে? কেন? তাহলে আসল শত্রু কারা, কাদের জন্য? ধর্মটাকে শুধুমাত্র ঢাল হিসেবে ব্যবহার না করে যদি নিজেদেরকে শুধরানো যেত না, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো। কিন্তু কি করা যাবে? আমরা শুধু সুশ্রুতি দিতে পছন্দ করি। আমরা মানুষের মধ্যে বিষ বপন করে দিই যে ধর্মই আগে, আর এই ধর্মের সুশ্রুতি দিলে যে কোনো মানুষ জেগে ওঠে। কারণ আমরা ধর্মভীরু, সে হিন্দু হোক বা মুসলিম। ধর্মভীরু মানুষের কাছে ধর্ম নিয়ে কোনো কিছু বললেই দেখবেন বাদবাকি কাজ তারা সব ভুলে যায়, ধর্মের মধ্যে ঢুকে থাকে। ঠিক সেই সুযোগটাই এনসিপি এবং জামাত নিচ্ছিল। কিন্তু যখন বাংলাদেশের সাধারণ নাগরিক যারা দেখলো যে দিনকে দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, জীবনযাপন খুব কষ্টদায়ক হয়ে উঠছে, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটলে তারা মুখ খুলে কথা বলতে পারছে না, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে যে কোনো ছোটোখাটো খুদে নেতারাই, তারা বুঝতে পেরেছিল যে এর থেকে মুক্তি পেতে চাইলে এই গাছটাকে কেটে ফেলতে হবে। তাই আজকে এই জামাত আর এনসিপির এই অবনতি। এখন দেখার আওয়ামী লীগের শেখ হাসিনা কবে দেশে ফিরে, এবং দেশে ফেরার পর এই এনসিপি এবং জামাতের কপালে কি ডঙ্কা বাজে। অবশ্যই এটা নিয়েও আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওতে। সাথে থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। কেমন লাগলো আজকের তথ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে আবার।